করোনার বিনামূল্যের চিকিৎসায় লাখ টাকার বিল আনোয়ার খান মডেল হাসপাতালে, ভুলে নেওয়া অর্থ ফেরতের দোহাই কর্তৃপক্ষের। অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে নানা সুবিধা চান ব্যবসায়ীরা, মাঝারি ও ক্ষুদ্র খাতে অগ্রাধিকারের পরামর্শ বিশ্লেষকদের। করোনাকালে জীবন বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টার সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি সচলে চাইলেন সবার সহযোগিতা। দেশে নতুন করোনা শনাক্ত প্রায় ২৫০০, আরও ৩৫ জনের মৃত্যু। ফের হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপরাধ দমনে নতুন কৌশলে কাজ করছে র্যাব, জানালেন মহাপরিচালক। মানব পাচার, জঙ্গি, শীর্ষ সন্ত্রাসীদের দিকে বিশেষ নজর। করোনা সংকটে এবার অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন। 10 দিনের উৎসবের আয়োজক কান, বার্লিন সহ নামকরা 21টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতির সংবাদে, সাথে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা চিকিৎসার নামে রোগীর কাছে থেকে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও রোগীকে ধরিয়ে দেওয়া হয়েছে লাখ টাকার বিল। এমনকি করোনা রোগী সুস্থ হওয়ার পরও হাসপাতালে রেখে অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভুল করে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল, এখন তা ফেরত দেওয়া হচ্ছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গেল 16 মে আনোয়ার খান মডার্ন হাসপাতালে 200 বেডের ভবন করোনা রোগীর চিকিৎসার জন্য উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালের সঙ্গে চুক্তি হয় করোনা রোগীর খরচ বহন করবে সরকার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 31 মের পর তারা সরকারের সঙ্গে চুক্তি বাতিল করেছে। মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক করোনা রোগী ভর্তি হন 23 মে। 8 দিন পর ছাড়া পান। এই 8 দিনের বিল সরকার বহন করার কথা থাকলেও রোগীকে প্রায় 1,59,000 টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। এই রোগীর ছেলে অভিযোগ করেন 27 মে তার বাবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল নেগেটিভ 28 মেই চলে আসে, কিন্তু তা জানানো হয়নি। অতিরিক্ত 3 দিন হাসপাতালে রেখে বিল আদায় করা হয়। তার বাবার শ্বাস প্রশ্বাসের সমস্যা না থাকলেও অক্সিজেন দিয়ে অতিরিক্ত বিল আদায় করা হয় 37,000 টাকা। 28 তারিখ ওনার নেগেটিভ এসেছিল, বাট আমাদেরকে বলেছে রিপোর্ট আসে নাই। আমরা 31 তারিখ পর্যন্ত ওয়েট করেছি। আমার ফাদারের কোনো ব্রিদিং প্রবলেম ছিল না, এবং সে যখন জিজ্ঞেস করছে যে এটা আমি কতক্ষণ দিব, ও নার্সদের আর কি, তখন তাকে বলা হয়েছে যে আপনার ভালো লাগলে দিয়ে রাখেন, না হলে খুলে রাখবেন। হুমায়ুন কবির নামে আরেক করোনা রোগী অভিযোগ করেছেন তার কাছ থেকেও অতিরিক্ত অর্থ নিয়েছে মডার্ন হাসপাতাল। 20 মে হুমায়ুনের করোনা ধরা পড়ে। ওই দিনই হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয় তাকে। সেদিনই তার কাছ থেকে 75,000 টাকার বিল নেওয়া হয় বলে জানান হুমায়ুন। 12 দিন চিকিৎসার পর 2 মে ছাড়া পাওয়ার দিন 2,68,471 টাকার বিল ধরিয়ে দেওয়া হয় তাকে। অতিরিক্ত বিল নিয়ে বাইরে জানাজানি হলে 2 দিনের বিল বাবদ 20,746 টাকা দিয়ে হাসপাতাল ছাড়েন। কিন্তু 2 দিন আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, শুধু আমি শুয়েছিলাম। আমি খালি পরীক্ষা রিপোর্টের জন্য বসে আছি না। অবশ্যই বিব্রত। আমরা চাই যে এই ধরনের ভুল যাতে আমরা আর কখনো না করি বা কেউ যাতে না করে। অলরেডি আমরা 3-4 জনের বিল ফেরত দিয়ে দিয়েছি, আর বাকি যারা ফেরত পান নাই তারা আমাদের বিলিং কাউন্টারে আসে, আগের বিলটা দেখালে টাকাটা ফেরত দেওয়া হবে। 31 মে পর্যন্ত কোনো টাকা গ্রহণ করে থাকে সেটা সঠিক হবে না। বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, হাসপাতাল যেগুলো আছে, এদের কাছ থেকে আমরা আসামেরও সহযোগিতা পাচ্ছি না। সরকারের সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতাল এমওইউ বাতিল করলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে স্বাভাবিক বলছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসার নামে করোনা রোগীর পকেট কাটার যে ফন্দি করা হয়েছে তা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন মানুষের জীবন সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা অব্যাহত আছে। শাহালির জয় রিপোর্ট। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন 25 ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা। এ সময় প্রধানমন্ত্রী বলেন করোনা দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।
আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিয়ে যাচ্ছি। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপর আমরা সেটা করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, স্থবির হয়ে থাকা অর্থনীতিতে চলছে গতি আনার চেষ্টা। আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয়েক মাস এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। আমি বিশ্বাস করি যে যে কোনো বিপদ আসুক আর যে কোনো সমস্যা আসুক সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো। সমাজের প্রতিটি মানুষ যেন সহায়তা পান, কেউ যাতে কষ্টে না থাকেন তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জন্মশতবার্ষিকী। করোনা দুর্যোগে যখন আক্রান্ত সারা পৃথিবী, তখন স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থবির হয়ে থাকা অর্থনীতির জন্য প্রণোদনা, দুস্থ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ দেয়া, একই সঙ্গে করোনার মোকাবেলা, আক্রান্তদের সেবা, সবই চলছে সমান গতিতে। দুর্যোগ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় নিয়ে চলছে সরকার প্রধানের দৈনন্দিন কর্মকাণ্ড। শাহ আলী জয়ের আরেকটি রিপোর্ট। করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব, স্তব্ধ হয়ে থাকা বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। কি হচ্ছে, কি হতে পারে অজানা এমন হাজারো আশঙ্কা যখন মানুষের মনে, তখন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অঘোষিত লকডাউনকালে সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা 50 লাখ মানুষকে নগদ 2,500 টাকা অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষি, শিল্প, গার্মেন্টস খাত সহ বিভিন্ন সেক্টরে 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার প্রধান। সবথেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। দফায় দফায় ভিডিও কনফারেন্সে এখন পর্যন্ত 58 জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্যাংকিং বিষয়ে হোক, সমিতির বিষয়ে হোক, হচ্ছে আপনার এই যে আমাদের ময়লার সিচুয়েশন হোক, সবসময় কিন্তু নিয়মিত সেটা আপডেটও নিচ্ছেন। করোনা সংকটে যখন হুমকির মুখে গণস্বাস্থ্য, তখন স্বাস্থ্য ব্যবস্থার দিক নির্দেশনাও আসছে সরকার প্রধানের কাছ থেকে। N95 লেখা আপনার বক্স ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। দুর্যোগের মধ্যেও নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। তাই শ্রমিক সংকটের কারণে থেমে থাকেনি ধান কাটা। শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সহায়তায় মাঠে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। করোনা মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। সর্বোপরি আমরা যেটা ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিটা দেশের রাষ্ট্রনায়করাই কিন্তু বলেছে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। সরকার প্রধানের দৃঢ় ঘোষণা, সরকারের জনবান্ধব সব উদ্যোগ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য। কারণ পিতার মতো শেখ হাসিনার ভাবনার মূলেও বাংলার মানুষ। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 2,423 জন। 24 ঘন্টায় করোনায় ঝরে গেল আরও 35টি প্রাণ। বৃহস্পতিবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 57,563 জন এবং মোট মৃত্যু 781 জনের। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,694টি। এছাড়া নতুন করে 571 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12,161 জন। পর্যন্ত নমুনা পরীক্ষা 3,58,277টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,423 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 571 জন। এ পর্যন্ত সুস্থ 12,161 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার 21.13%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত 781 জন।
বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিলেও থেমে নেই মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 3,90,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 66,50,000 মানুষ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় সর্বশেষ খবরে প্রাণ হারিয়েছেন 563 জন। স্কটল্যান্ডে করোনা ভাইরাসে নতুন মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে কোভিড-19 মৃত্যু 50,000 ছাড়িয়ে গেছে। ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা 33,000 ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় ভারতে 275 জনের প্রাণহানিতে মোট মৃত্যু 6,000 ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালে আবার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল করোনা চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা নিরাপদ নয়। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ম্যালেরিয়ার এই ওষুধ ব্যবহারে করোনা রোগীদের মৃত্যুর হার বাড়ে এমন কোনো প্রমাণ না পাওয়াতেই এই ট্রায়াল ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে টেদ্রোস অ্যাডামন গেব্রিয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল নানা তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে ট্রায়ালে কোনো পরিবর্তনের দরকার নেই। তথ্য সুরক্ষা ও পর্যবেক্ষণ কমিটি ট্রায়ালের উপর কড়া নজর রাখবে। এর আগে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনের করোনা রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যদিও মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর আগে সতর্ক করেছিল কোনো কারণ ছাড়া নিয়মিত এই ওষুধ খেলে কারো কারো হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যতই বিতর্ক থাকুক, প্রথম থেকেই করোনা চিকিৎসায় ম্যালেরিয়া হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের কার্যকারী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত কিছুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রায়ালের অনুমোদন দেওয়ায় আবারও আলোচনায় এলো ওষুধটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। 50 শয্যা বা তদূর্ধ্ব সব সরকারি বেসরকারি হাসপাতালে কোভিডে সাধারণ চিকিৎসা সেবার আলাদা ব্যবস্থা নিতে আদেশ দেওয়া হয়েছে সরকার নির্দেশনায়। কিন্তু 11 দিনও বা তা বাস্তবায়ন হয়নি। চিকিৎসক নেতারা বলছেন জনগণ সংকট আর অবকাঠামোগত দুর্বলতা নিয়ে শত শয্যার নিচের হাসপাতালগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই অসম্ভব। তাদের দাবি, নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে কোনো রূপরেখা দেয়নি সরকার। আবার কেউ কেউ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকেও দায়ী করছেন। আরো জানাচ্ছেন তানজির মেহেদি। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগী। আক্রান্তের বিবেচনায় বিশ্ব তালিকায় উপরে উঠে আসছে বাংলাদেশের নাম। 50 বা তারও বেশি শয্যার সরকারি বেসরকারি সব হাসপাতালে কোভিড রোগের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু 11 দিনও বাস্তবায়ন হয়নি তা। ফলে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। প্রকাশ পাচ্ছে চিকিৎসা সেবার ভঙ্গুর দশা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব সভাপতি বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের আসল চেহারা প্রকাশ পেয়েছে। প্রকৃত পক্ষে তাদের সাহায্য সহযোগিতা এই চিকিৎসার জন্য প্রয়োজন হলো, তখনই তাদের প্রকৃত যে রূপ উদ্ঘাটিত হলো যে তারা নানান রকম অজুহাত তৈরি করে এখান থেকে বিরত থাকার চেষ্টা করছে। তিনি জানান, সিদ্ধান্ত থাকলেও নেই পরিচালন পদ্ধতি, তাই সরকারি হাসপাতালগুলোতে আটকে আছে সিদ্ধান্ত বাস্তবায়ন। তবে 2-3 দিনের মধ্যে পরিচালন পদ্ধতি সরকারের কাছে পেশ করবে জাতীয় পরামর্শক কমিটি। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর আছে, তো সে জিনিসটা যদি আমরা তৈরি না করে তাদেরকে যদি শুধু বলে দেই এই কাজটা করার জন্য, তাদের পক্ষে কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব না। যার ফলে তারা ডায়লামাও আছেন এবং তাদের অভিজ্ঞতাও নাই, এই সমস্ত কারণে একটু স্লো হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মহাসচিব বিষয়টিকে দেখছেন ভিন্ন আঙ্গিকে। তার মতে, তীব্র জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বাস্তবসম্মত নয়। আদেশ জারি করার আগে বিষয়গুলো কিন্তু আমলে নেওয়া উচিত। এগুলা কিভাবে করবে আমি জানি না, আমার কাছে এগুলো বোধগম্য নয়। আপনি আদেশ জারি করছেন সেটা মানতে বাধ্য, কিন্তু আদেশ করতেই হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করবে? এখন আপনি যদি বাস্তবসম্মত আদেশ জারি না করেন তাহলে প্র্যাকটিক্যালি এগুলা করা সম্ভব না। তবে শত শয্যার উপরের হাসপাতালে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি।
100 শয্যার যে হাসপাতালগুলো আছে এগুলোকে খুবই সুন্দরভাবে তারা সেট আপ করে নিতে পারে। একটা হাসপাতালে 2টা 3টা উইং আছে, একটা উইং আপনি পুরো উইং ডেডিকেটেড করে দিতে পারেন। সরকারি হাসপাতাল যেগুলো 500 বেডের, 1000 বেড, ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলো বিল্ডিং, একটা বিল্ডিং আপনি ডেডিকেটেড করে দিতে পারেন। এগুলো প্র্যাকটিক্যালি পসিবল। অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সভাপতি মনে করেন সরকারের এমন সিদ্ধান্ত চিকিৎসকদের জনগণের প্রশ্নের মুখে ফেলছে। কে আছে মেডিকেল অফিসার, একজন জুনিয়র মেডিকেল অফিসার, সে ভর্তি করতে পারতেছে না, কারণ তার পারমিশন নাই। আপনি কিন্তু দেখতেছেন কে ভর্তি করতেছে না, এই বেটা ডাক্তার ভর্তি করতেছে না। আপনার রাগটা কিন্তু ডাক্তারের উপর পড়তেছে। চিকিৎসক নেতারা বলছেন সিদ্ধান্ত গ্রহণের আগে তা বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি থাকা উচিত। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল নিয়ে কাজ করছে র্যাব। নিউজ 24-কে দিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা জানান বাহিনীর মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন। মানব পাচার রোধ, জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীদের দমনে ভূমিকা রাখছে র্যাব। করোনার এই দুর্যোগে মানুষের জীবনের সুরক্ষায় তাদের সচেতন করতে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। আলোচনা সমালোচনা থাকলেও অপরাধ দমন ও সাহসী অভিযান পরিচালনায় সামনের সারিতে থাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশের নানা দুর্যোগ ও সংকট পরিস্থিতিতে সাধারণ মানুষের ভরসাও হয়ে ওঠে এই বাহিনী। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন তুলে ধরেন মানব পাচার রোধ সহ নানা অভিযানের চিত্র। হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় যে আসামি গ্রেপ্তার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু কোনো অংশেই আমরা করি নাই, কারণ আমরা আগে থেকেই পরিকল্পনা করেছি। পরিকল্পনাটা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমাদের আভিযানিক কার্যক্রমের যে সফলতায় কোনো ঘাটতি নেই। চরমপন্থী জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে ও মাদক নিয়ন্ত্রণে র্যাবের বহু সফল অভিযানের নজির রয়েছে। সন্ত্রাস দমন করে আইন শৃঙ্খলার উন্নতি, জাতীয়, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছে এই বাহিনী। মাদকের বিরুদ্ধে কিন্তু আমাদের সফল অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া আপনারা দেখেছেন যে চাঁদাবাজি, ধর্ষণ মামলার, চাঞ্চল্যকর মামলার বিভিন্ন আসামিদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তার অভিযান আমাদের পরিচালিত হচ্ছে এবং সফলভাবে আমরা কিন্তু তাদেরকে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। র্যাব মহাপরিচালক জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে শহরের অলিতে গলিতে চলছে তাদের কার্যক্রম। এছাড়াও আমরা স্বাস্থ্যবিধি যাতে অনুসরণ করে সাধারণ মানুষ, এই জন্য আমরা মোবাইল কোড এবং তাদেরকে সচেতনতা বৃদ্ধিকরণ, এছাড়াও যে স্বাস্থ্য সামগ্রী সমগ্র দেশে যারা বিক্রয় বিপণন করছেন তারা সঠিক জিনিসটা বিপণন করছেন কিনা, এই জন্য কিন্তু আমরা আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে আমরা মোবাইল কোড পরিচালনা করছি। ভবিষ্যতে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল ও উদ্যম নিয়ে এই বাহিনী কাজ করবে বলেও জানান র্যাব মহাপরিচালক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সারা দেশে পুলিশের আরও 324 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে 5831 জন পুলিশের কোভিড-19 সংক্রমণ ধরা পড়ল। চট্টগ্রামে কনস্টেবল মামুন উদ্দিন করোনায় মারা গেছেন। এ নিয়ে এই বাহিনীর 17 সদস্য মারা গেলেন। সারা দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল 5507 জন। একই সময়ে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে 49 জন। বৃহস্পতিবার পর্যন্ত ডিএমপিতে জীবাণুটির উপসর্গ ধরা পড়া পুলিশের সংখ্যা 1777 জন। বৃহস্পতিবারের হিসেবে একদিনে সুস্থ হন 16 পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মোহাম্মদ মামুন উদ্দিন দেশ ও মানুষের জন্য এক মহিমান্বিত মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের 17 জন বীর দেশপ্রেমিক পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মাহুতি দিয়েছেন। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে দূরপাল্লার বাস। যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও অভিযোগ আছে যাত্রী উঠানামা করানোর পর বেশিরভাগ বাসে জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। অনেক বাস সহকারী আবার নামমাত্র জীবাণুনাশক ছিটিয়ে দায় সারছেন। এমন পরিস্থিতিতে বাস মালিক শ্রমিকদের দাবি, যাত্রী ছাড়াই চলাচল করছে দূরপাল্লার সব রুটের বাস। এক্ষেত্রে সরকারি বাড়তি প্রণোদনারও দাবি তাদের। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। যাত্রী ওঠাতে প্রতিযোগিতায় ব্যস্ত বাসের সহকারীরা।
তবে যাত্রী উঠানামা করানোর ক্ষেত্রে ব্যত্যয় ঘটে নিয়মের, মানা হয় না শারীরিক দূরত্ব, এমনকি নেই হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে যাত্রীদের মাঝে রয়েছে নানা মত। আমরা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে ভাড়াটাও কমে যাক, স্বাভাবিক হয়ে যাক, সেটাই আমরা চাই। এখন তার সেই স্প্রেটা নাই, যদি স্প্রেটা হাতে দিত তাহলে তো আমাদের জন্য একটু ভালো হতো। মাদক যেতাম 40 টাকা, সেখানে 80 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ডিসিটা যেমন দেখতেছেন যে একজন করে যাচ্ছি, তো এই কারণে আসলে বাড়তি নিচ্ছে আর কি। তবে বাস চালকরা বলছেন সংখ্যা বেঁধে দেওয়া যাত্রীও পাচ্ছেন না তারা, জেলায় জেলায় ঘুরছেন যাত্রী শূন্য হয়ে। লস হইতেছে, আর কি করবো, পেটে দেয় চালাইতে দেখা গেছে আগে 800 1000 পাইতাম, এই জায়গায় 400 500, কোনো মতো চলন আর কি, যান বাঁচান আর কি। যাত্রী 15 জন 14 জন এরকম হয় আর কি, এরকম হলে মালিক বেশি লাভবান না। 2 ঘন্টা হয়েছে বসে রয়েছি, 10 জন যাত্রী এখনো হয় না, 8 জন হয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় করছে সকল রুটের প্রতিটি বাস। তাই করোনার এই সংকট কেটে গেলে বাড়তি ভাড়ার এই বোঝা থেকে নিস্তার চান সাধারণ যাত্রীরা। সৈয়দ রাইহান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে বাজার পরিস্থিতি জানব। বন্দরনগরী চট্টগ্রামে কাঁচামালের দরদাম জানতে যুক্ত হচ্ছেন জানাতের সহকর্মী নয়নপুরা জয়, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেমন দেখছেন বাজার পরিস্থিতি এবং কোন কোন জিনিসের দাম বেড়েছে, সরেজমিন ঘুরে আপনি কি দেখতে পাচ্ছেন, বাস্তব চিত্র আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন যে বাজারে আমি এসেছি। এই বাজার কিন্তু এবার করোনার শুরু থেকে কিন্তু আসলে যে বাজারগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য এমনকি সামাজিক দূরত্ব মেনে বাজার পরিচালনা করার জন্য কিন্তু মাঠের আর মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যে মাঠে আছি সেই মাঠেই কিন্তু আসলে যে কাঁচা বাজার বলেন, মাছের বাজার বলেন, পুলিশ প্রশাসন এইভাবে কিন্তু আসলে এই জায়গাকে নির্ধারিত করে দিয়েছেন। আমি চক বাজার, যেটা কিন্তু আসলে রাস্তার উপরে বাজারটা হতো, সে বাজার কিন্তু আসলে সরিয়ে আনা হয়েছে। কিন্তু এখানেও কিন্তু আমরা দেখছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সামাজিক দূরত্ব কোনোভাবে মানা হচ্ছে না। কিন্তু যে মাছের দামের কথা যদি আমি আপনাকে জানাই, মাছের দামও কিন্তু এই জায়গায় সকালবেলা এসে আমরা দেখলাম যেমনটা অনেকটা বেশি, কিন্তু ক্রেতাদের সক্ষমও কিন্তু অনেকটা বেশি। কিন্তু দেখতে পাচ্ছেন ক্রেতারা যারা আছেন তারা বলছিলেন কিন্তু আসলে যে করোনার থাবায় কিন্তু মানুষ কিন্তু খুব একটা সমস্যায় আছেন। কিন্তু সেখানে কিন্তু আসলে মাছ বলেন, নিত্যপণ্য বলেন, সব পণ্যের দাম কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার কারণে তারা খুব একটা দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যারা বাজার করতে এসেছেন, আমরা জানতে চাচ্ছি এই বাজারগুলোতে সামাজিক দূরত্ব কতটুকু মানা হচ্ছে বলে মনে হয়? আসলে সামাজিক দূরত্ব বলতে মানা হচ্ছে না সেভাবে, মানুষ সচেতন না হলে তো আর হবে না। কিন্তু বাজার যদি থেকে কাঁচা বাজার থেকে এখানে মাঠে আনার পরও, এত খোলা মাঠ পাওয়ার পরও মানুষ কিন্তু সচেতন নয়। সচেতন না হওয়ার কারণে যেভাবে মানা দরকার সেভাবে মানা হচ্ছে না। দাম অনেক বেশি, দাম অনেক বেশি, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে। মানে আগে যে মাস যে বাজেট করতো যে দামে কিন্তু সে তার চাইতে এখন অনেক বেশি। সরবরাহ কি কম? সরবরাহ আছে কিন্তু দাম বেশি নিচ্ছে, দামই বেশি নিচ্ছে। আর অন্যান্য বাজারের কি? অন্যান্য বাজারে একই অবস্থা। অন্যান্য বাজারের মধ্যে এখানে কিছুটা সামাজিক দূরত্ব মানা হলেও অন্যান্য বাজারে তেমন মানা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যেখানে চক বাজার কিন্তু আসলে রাস্তার উপরে বাজার হতো, সেই বাজারকে সামাজিক দূরত্ব মেনে পরিচালনা করার জন্য পুলিশ প্রশাসন এই যে প্যারেড মাঠেই কিন্তু আসলে এনে দেওয়া হলো, বা এখানে বাজার হচ্ছে প্রায় 1 মাস ধরে। কিন্তু কতটুকু পর্যন্ত সামাজিক দূরত্ব মানা হচ্ছে? জি ধন্যবাদ। এখানে সামাজিক দূরত্ব যেটা মানে বাজার করার কথা আসলে সেটা কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হয় নাই। এখানে ব্যবসায়ীদেরকে একটু সুযোগ দেওয়ার দরকার ছিল। ব্যবসায়ীরা এই যে মানে ওদের যে বিদ্যুৎ, লাইট, পাকা এগুলো কিছু নাই। আর আমরা যারা সাধারণ ক্রেতা এখানে বাজার করতে আসছে, আসলে আমরা সামাজিক দূরত্ব অতটা মেনটেন করে আমরা বাজার করতেছি। আমি সচেতন, আমি করতেছি, কিন্তু আরেকজন আসছে সে কিন্তু আমার গা আগে সে কিন্তু বাজার করতেছে। এখানে কিন্তু অতটুকু সামাজিক দূরত্বটা মেনটেন করা হয়নি। এখানে আপনি জি হ্যাঁ, মাছের দাম বর্তমানে যে করোনা ভাইরাসে কোভিড-19 অনুযায়ী যেভাবে থাকার কথা নাই, অনেক একটু মূল্য একটু বৃদ্ধি আছে। মাছের বাজারে মূল্য বৃদ্ধি আছে আগের চাইতে, কিন্তু 30% 40% মূল্য মোটামুটি বৃদ্ধি আছে। আরও একটু সহনীয় হওয়া উচিত বর্তমান পরিস্থিতি অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আমরা যে
আপনাকে দেখানোর জন্য চাচ্ছি মাছের অনেক সরবরাহ কিন্তু আমরা দেখছি এই বাজারে, কিন্তু মাছের সরবরাহ থাকলেই কিন্তু মাছের দাম কিন্তু অনেকটা বেশি হওয়ার কারণে তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই বাজারগুলি যেমনটা আমরা দেখলাম সামুদ্রিক মাছের কিন্তু অনেকটা সংকট দেখা যাচ্ছে। আপনি জানেন যে সাগর কিন্তু এখনো পর্যন্ত উত্তাল, তার কারণে জেলেরা কিন্তু আসলে সাগরে মাছ ধরার জন্য মানে একেবারে যেতে পারছে না। তেমনিভাবে কিন্তু আসলে মাছ ধরা আবার বন্ধ করে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যাচ্ছে জেলেরাও কিন্তু খুব একটা সমস্যায় পড়েছেন, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ। তেমনিভাবে যে মাছের ট্রলারগুলো কিন্তু আসলে যে কর্ণফুলী নদীর উপকূল এলাকায় কিন্তু তারা রেখেছেন। সব মিলে বলা যায় সামুদ্রিক মাছ কিন্তু না থাকলেও যে পুকুরের মাছ সহ কিন্তু আসলে ঝিলের মাছগুলো কিন্তু বাজারে দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে সামাজিক দূরত্বের কথা কিন্তু বারবার এসছে, কিন্তু বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আমরা এসে এখানে দেখলাম এই বাজারে যে এখানে কিন্তু আসলে সামাজিক দূরত্ব মেনে বাজার করার জন্য পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, এই বাজারে কতটুকু পর্যন্ত সামাজিক দূরত্ব মানা হচ্ছে বলে মনে হচ্ছে? বুঝিনি, সামাজিক দূরত্ব কতটুকু মানা হচ্ছে? মনে হচ্ছে তো যা একটু বেচা কিনা থেকে এমনি থেকে দূরত্ব থাকার ঠিক আছে। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা ক্রেতারা এসেছেন সকালবেলা বাজার করতে, তারা বলছিলেন দূরত্ব মানার জন্য কিন্তু আসলে যে এই বাজারগুলোকে মাঠে আনা হয়েছে, কিন্তু এই মাঠেও কিন্তু দেখা যাচ্ছে দূরত্ব না মেনে বাজার করছে অনেক ক্রেতা। তেমনিভাবে যারা বিক্রেতা তারাও কিন্তু আসলে কোনো কিছু মানছে না। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। সাভারের আশুলিয়া সিএনবি সংযোগ সড়কের বেহাল দশা। বেশ কিছু স্থানের খানাখন্দে ভরা ব্যস্ত ওই সড়কে হালকা বৃষ্টিতেই পানি জমে যায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সড়কের বাস্তব চিত্র কি দেখছেন এবং জনগণ কি বলছেন আমাদের জানাবেন। বলছিলেন যে আশুলিয়ার যে সংযোগ সড়ক সিএনবির সেই সড়কের আসলে দেখছেন যে বেহাল অবস্থা, এবং একটু বৃষ্টি হলেই কিন্তু আপনার প্রচুর পানি জমে, এবং এখানে যেহেতু গার্মেন্টস কারখানা এলাকা, অধ্যুষিত এলাকা, সেহেতু আপনার এই সব সড়কের যে বেশ কয়েকটি পয়েন্টে, এই সড়কের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু ভাঙাচুরে এবং খুবই মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এখানে পোশাক শ্রমিকরা, তারা হাজার হাজার শ্রমিক কিন্তু তারা যেতে গেলে তাদেরকে অসুবিধা হচ্ছে, এবং এই সড়ক দিয়ে মানুষ কিন্তু যে আপনি দেখছেন যে গাড়ি নষ্ট হয়ে গেলে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা কিন্তু থাকতে হয়। আমি একটু কথা বলতে চাই যে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা এই সড়ক দিয়ে আসছেন, ভাঙাচুরো কি ঠিক করতে বলেন নাই? ভাঙাচুরা ঠিক করার জন্য তো ঠিক করে, মাঝে মাঝে ইট ফালা দেয়, ঠিক হয়, আবার বৃষ্টি হয়, আবার ভেঙে যায়। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই, আপনি তো এই আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এই সড়কের এই অবস্থা কেন, আপনারা ঠিক করেন না কেন? ধন্যবাদ আপনাকে। এই হাজার হাজার লোকের অসুবিধা, স্থানীয় চেয়ারম্যান যে আছে উনি যদি একটু এই রোডের দিকে সে যদি করে একটু দৃষ্টিপাত করে, তাহলে হাজার হাজার লোক বিভিন্ন এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টারের একই বক্তব্য যে রাস্তাঘাট এবং জনগণের সুবিধা সবসময় সে করতেছে, কাজ করতেছে। এই যে ইউনিয়নের চেয়ারম্যান কেন কাজ করে না সেটা সে বলতে পারবে, আমি বলতে পারবো না। সবুজ আওয়ামী লীগ নেতা, আপনারা বলেন না কেন? আমি বলি, মাঝে মধ্যে বলি, কিন্তু জনগণের কাছে জিজ্ঞেস করেন যে চেয়ারম্যান, ইদানিং চেয়ারম্যান সে কি কাজ করতেছে, এমনকি কি কাজ করলে জনগণের সুবিধা হবে সেদিকে সে তাকাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটা আপনি বলছিলেন যে এই সড়কে যে আসলে তারা কিন্তু বারবার চেয়ারম্যানকে জানিয়েও কিন্তু কোনো উপকার পায়নি, এবং তারা কিন্তু কোনো কথাও তারা শোনেনি। এবং আমি একজন যারা এখানে এই সড়কে একটু কথা বলি। আচ্ছা, এই সড়কের এই অবস্থা কতদিন ধরে দেখছেন? অনেকদিন বন্ধু রাস্তাটা নষ্ট হয়ে আছে, এত চলাচল, এত কষ্ট জায়গাটায়, এইটা একটু ভালো গোসল করা খোয়া ফেলায় আবার ওইটা জায়গা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একজন ট্রাক চালকের সঙ্গে একটু কথা বলতে চাই। এই সড়কের বেহাল দশা কেন, কি মনে হয় আপনার? এই জায়গায় পানি যায় না দেখে এই জায়গায় বেহাল দশা। সংস্কার করার যাই আমরা,
সড়কের সমস্যার পরে চলতে আছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছেন যে ট্রাক চালক যারা রয়েছে তারাও কিন্তু বলছে যে এই সড়কে কিন্তু তারা বেশ কয়েকবার কাজ করলেও কিন্তু এখানে ড্রেন না থাকার কারণে এই যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে এবং নানান সমস্যায় কিন্তু তারা জর্জরিত। এবং এখানে আমি যারা আপনি দেখছেন যে প্রচুর গাড়ি কিন্তু আটকে গেছে এবং সেখানে আসলে যারা এখানে যারা চালক, আমি একজন অটো চালকের সঙ্গে একটু কথা বলতে চাই। এই সড়কের কি অবস্থা দেখছেন? এই সড়কের অবস্থা তো ভয়াবহ অবস্থা, যাত্রীরা পড়ে যাচ্ছে, গাড়ি করে উল্টে যাচ্ছে। তা এখন এটা মেরামত করার ব্যাপারে সরকার কতটুকু উদ্যোগ নিচ্ছে আমরা জানি না। তো আমরা চাই দ্রুত গতি এই রাস্তার কাজটা হোক, এটাই আমরা চাই। জনগণের কষ্ট দিয়া রাস্তাঘাটে চলা যায় বলেন, এটা আপনারা আছেন, সরকার আছে, তাড়াতাড়ি উদ্যোগ নিতে করবেন, এটা আমি চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে অটো চালকও কিন্তু তারাও কিন্তু ক্ষুব্ধ এবং তারা বলছে যে এই সড়কের, আমি আর একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে কি চান, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এই সড়কে একটু আসেন, একটু এই সড়কের, আমি একটু ক্যামেরা রয়েছে, আমরা সরাসরি একটু কথা বলতে চাই যে এই সড়কের আমরা চলে পারি না, অনেক কষ্ট। তারপর সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা এই লকডাউনের মধ্যে আমাকে খাওয়ান খোরাক নাই, আবার মেম্বার চেয়ারম্যান আমাকে কিছু দিতে আসে না, আবার রাস্তাঘাট ভাঙ্গা, আমরা চলা করতেছি না। আমার স্বামী নেই, আমি বিধবা মানুষ, আমার 2 সন্তান মাদ্রাসায়। সরকারের কাছে কি দাবি এই সড়ক নিয়ে? এই রাস্তা ঠিক করে দিক, আমরা চলতে ভালো হইব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছেন, আপনার সাথে একটু কথা বলে, এই সড়কের বেহাল অবস্থা কতদিন ধরে? এই সড়কটা আরো একবার এরকম হয়েছিল, পরে কিছু মেরামত করছিল, পরবর্তীতে এখন আবার নতুন করে এরকম হচ্ছে। যেহেতু এই এলাকায় তো শিল্প প্রতিষ্ঠান বেশি, গার্মেন্টস কলকারখানা বেশি, আর মেইন এই বাইপাস রোডটা হয়ে, এই মিরপুর রোডটা হয়ে এদিকে বের হয়, তো তার জন্য এই রোডটা বেশি চাপ পড়ে, তার জন্য আর কি আমাদের এই এলাকাটা আর কি এরকম দুর্ভোগ বেশি হয়। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে মানুষ কিন্তু আসলে ক্ষুব্ধ, তারা এই সড়কের বেহাল দশার কথা কিন্তু তারা জানাচ্ছিলেন এবং এই যে সড়কটি রয়েছে এই সড়কের কিন্তু তারা বলছে যে বেশ কয়েকবার কাজ করলেও কিন্তু এই সড়কটি আবারও ভেঙে বড় বড় খানাখন্দ এবং গর্ত সৃষ্টি হয়, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু হয়। এখানে আশেপাশে স্কুল কলেজ যারা যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু করোনার কারণে এখন বন্ধ থাকার কারণে তাদের এখন হয়তো তারা মানে যেতে অসুবিধা হয়, কিন্তু এখন বন্ধ থাকার কারণে তারা হয়তো যেতে পারে না, যার কারণে পোশাক কারখানার শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু মূলত এই সড়ক দিয়ে যাতায়াত করে এবং পুরাটাই কিন্তু এখানে দেখছেন ভাঙা এবং বড় বড় গর্ত এবং পানি। এই ছিল আমার কাছে সর্বশেষ আশুলিয়ার দুসাদ এলাকার। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল সাভার থেকে। আসলে সিনবি সংযোগ সড়কের বেহাল দশার খবরাখবর তিনি জানাচ্ছিলেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীর সংকটে দেশের পোশাক কারখানাগুলো সক্ষমতার অর্ধেক ব্যবহার করে কাজ চালাতে পারছে। এর প্রভাবে চলতি জুন মাস থেকেই কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ সভাপতি ডক্টর রুবানা হক। তবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সংকট নয়, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হতে পারে। আরও জানাচ্ছেন তাপস জুবায়ের। করোনা ভাইরাসের কারণে বড় সংকটে পোশাক খাত। বিজিএমইএ বলছে, এই সংকটে বাংলাদেশে পোশাক খাতের প্রায় 3.15 বিলিয়ন ডলারের আদেশ বাতিল কিংবা স্থগিত হয়েছে। পণ্য বিক্রি করেও দাম হাতে পায়নি অনেক কারখানা। বিজিএমইএর নিবন্ধিত 2000 কারখানার মধ্যে এখন চলছে 1926টি। পোশাক শ্রমিকদের করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, যেখানে উঠে আসে কর্মীদের সুরক্ষার বিষয়। সরকার পরিচালিত বিভিন্ন আইসোলেশন সেন্টার আছে, সেখানেও আমরা রোগী রাখতে পারবো এবং প্রত্যেকটা এই ট্র্যাক এন্ড ট্রেস এর ব্যাপারগুলো, টেস্টিং এর ব্যাপারগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি। এক প্রশ্নের উত্তরে বিজিএমইএ সভাপতি পোশাক কারখানায় কর্মী ছাঁটাইয়ের শঙ্কার কথা জানান। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, কিন্তু এটি করার কিচ্ছু নেই, কারণ 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চললে আমাদের পক্ষে তো আসলে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে এই ছাঁটাইকৃত শ্রমিকের জন্য কি করা হবে, এজন্য আমরা সরকারের কাছে অন্তত পক্ষে বিনীতভাবে আবেদন করি যে আমরা কিভাবে একসাথে আমরা এই ক্রাইসিসটাকে অন্তত অতিক্রম করতে পারবো। তবে শুধু শঙ্কা নয়, নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত হতে পারে বলে আশার কথা জানান বাণিজ্য মন্ত্রী। করোনার অবস্থা ঠিক ডেভেলপ করলে পরে হয়তো বাইরে থেকে বেশ কিছু
রিলোকেটিং হয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। 2022-তে যে বাংলাদেশে 9.5% গ্রোথ হবে এবং সারা হোল ওয়ার্ল্ডে তারা সব থেকে হাইয়েস্ট গ্রোথ কিন্তু তারা প্রেডিক্ট করেছে বাংলাদেশে। শুধু ইনভেস্টমেন্ট না, আরো অনেকগুলি ফ্যাক্টর নিয়ে তারা ভাবছে যে বাংলাদেশের অর্থনীতি ইনশাল্লাহ ভালো করবে। করোনার দুর্যোগ কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে ব্যবসা বাণিজ্য, এই প্রত্যাশার কথাও জানান সবাই। তাপস জুবায়ের, নিউজ 24। এবারে বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পাক বাজেট রিপোর্ট। আসছে বাজেটে অগ্রিম আয়কর কমানো, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেটের কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। কোভিড-19-এর ধকল কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতেই এমন সব প্রস্তাব তাদের। অর্থনীতির স্বার্থেই ব্যবসায়ীদের এসব প্রস্তাবের প্রতিফলনও বাজেটে থাকবে বলে আশা করছেন তারা। তবে বড় শিল্পের বাইরে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত সংকটে, আর তাদের সংকটের সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কণার রিপোর্ট। করোনার কারণে অংশীজনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা হয়নি, তবে ওয়েবসাইটে মতামত চেয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই করোনাকালীন সংকটে কিভাবে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব সেই বিবেচনায় বাজেট প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়। তাদেরকে পুঁজিবাজারে আসতে হবে। করোনার আঘাতে বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে 2020-21 অর্থ বছরের বাজেটে অগ্রিম আয়কর 5% থেকে হ্রাস করে 3% করা, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করে এফবিসিসিআই। এআরটি 5% থেকে কমিয়ে 3% করা এবং 3%-এর নিচে যদি কারো হয় ইনকাম সেক্ষেত্রে রিবেট দেওয়া। কর্পোরেট ট্যাক্স 25-এ নামিয়ে আনতে 3 বছরে। এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আগামী 2 বছর করের আওতার বাইরে রাখার প্রস্তাবও করে সংগঠনটি। এছাড়া ব্যক্তি আয়কর ছাড়ের সীমা বাড়ানো, রপ্তানি, কৃষি, উৎপাদনমুখী শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তাবও থাকে। এইবারের প্রস্তাবনার ভিতরে আমরা কিছু পদক্ষেপ কিন্তু দীর্ঘমেয়াদী বলেছি, 3 বছরের জন্য। যেরকম আপনার প্রণোদনা লোন যেগুলো আসছে সেটা কিন্তু প্রথম ধাপ। পরবর্তী ধাপে আমরা অনুরোধ করেছি যে আন্তর্জাতিক ফাইন্যান্সিং অর্গানাইজেশন থেকে 40 বছরে 1% লোন নিয়ে এসএমই খাতে যারা লোন নিবে এই স্টিমুলাসের অংশ হিসেবে, তাদের একটা অংশকে আপনার গ্রান্ট হিসেবে দেওয়া যায়নি কি ওটা বিবেচনা করার জন্য। বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া জরুরি। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যে প্রস্তাবনাগুলো বিভিন্ন রকম ট্যাক্স মওকুফের, সেটাকে আমি স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি আমি মনে করি বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কোন ট্যাক্স কতটা কমানো হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। শিল্প, উৎপাদন ও পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখেই অর্থনীতির গতি ফিরিয়ে আনা সম্ভব বলছেন তারা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বরখাস্ত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের নতুন অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। ব্যাপক বিক্ষোভে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। কারফিউ বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মার্কিন শহরে। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জড়িত বরখাস্ত হওয়া 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা বা সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে প্রকারভেদে 15 থেকে 40 বছরের কারাদণ্ড হতে পারে। চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে মাঠে নামাতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। এছাড়া প্রশাসনকে অপব্যবহার করে ট্রাম্প মার্কিনীদের বিভক্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। বর্বরচিত এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, আটলান্টা, ওরেগন, সিয়াটল শহরে বাড়ানো হয়েছে কারফিউ।
বর্ণবাদ বিরোধী এ বিক্ষোভের সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তবে যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বুধবার লন্ডনের হাইড পার্কের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে অন্তত 15,000 মানুষ। সাচিয়া ইসলাম, নিউজ 24। লকডাউনের ফলে ভারতে অর্থনৈতিক মন্দা দীর্ঘস্থায়ী হবে বলেই তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। অনেক ছোট ছোট ব্যবসায়ী হয়তো আর পুনরায় চালু হবে না বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে হংকংয়ের জন্য চীনের নতুন সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছে ব্রিটেন ভিত্তিক HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। লকডাউনের শেষে কারখানা খুললেও যন্ত্রাংশ সরবরাহ নিয়ে চরম বিপাকে পড়েছে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। 2 মাসেরও বেশি সময় পর ধীরে ধীরে অর্থনীতিকে সচল করছে ভারত। তবে সবকিছু চালু হলেও অনেক ব্যবসাতেই দেখা দিতে পারে ভিন্ন রূপ। লাখ লাখ খুচরা বিক্রেতা, ছোটখাটো কারখানাগুলোই বন্ধ হয়ে যেতে পারে চিরতরে। পুনরায় খোলা হবে না কমপক্ষে 20% স্থানীয় মোবাইলের দোকান, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে হংকংয়ের উপর জারিকৃত চীনের নতুন সুরক্ষা আইনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্রিটেন ভিত্তিক এই ব্যাংকগুলোর বিবৃতি অনুযায়ী প্রস্তাবিত ওই আইনটি হংকংয়ের স্থিতিশীলতা বজায় রাখতে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিতর্কে এভাবে কোনো ব্যাংকের জড়িয়ে পড়ার বিষয়টি বিরল। লকডাউন শেষে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো পুনরায় ফিরে যাচ্ছে কারখানার কার্যক্রমে। তবে নতুন করে উৎপাদনে যেতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। দেখা দিচ্ছে যন্ত্রাংশের বিভিন্ন পার্টস সরবরাহ সংকট। যেসব কারখানায় যন্ত্রাংশগুলো তৈরি হয় সেগুলোতে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু না হওয়াতেই সূত্রপাত হচ্ছে এ সংকটের। এদিকে করোনা মহামারীর উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের চলমান সামাজিক অস্থিরতার মধ্যেও লকডাউন শেষে অর্থনীতি পুনরায় সচল হবার লক্ষ্যে বুধবার কিছুটা ঊর্ধ্বগতি দেখা দিয়েছে মার্কিন শেয়ার বাজারে। নাসডাক এবং S&P 500 এর মতো স্টকগুলোও গেল মার্চের শেষ ভাগের নিম্নগতি থেকে তীব্রভাবে ফিরে এসেছে বলে জানিয়েছে রয়টার্স। নিবির আমিন, নিউজ 24। কোভিড-19 এর কারণে বিশ্বব্যাপী সকল চলচ্চিত্র উৎসবে এখন স্থগিত। আর তাই ঘরে বসেই চলচ্চিত্র প্রেমীদের চলচ্চিত্র উৎসব উপভোগ করাতে ইউটিউবে শুরু হয়েছে 10 দিনের চলচ্চিত্র উৎসব। উই আর ওয়ান, আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল শিরোনামে এ উৎসবের আয়োজক কান, বার্লিন, ভেনিস, টরন্টো, নিউইয়র্ক সহ বিশ্বের 21টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। শুকর নামিরের প্রতিবেদন। বিশ্বব্যাপী কোভিড-19 কারণে স্থগিত হয়েছে কান ফেস্টিভ্যাল। অনিশ্চয়তার তালিকায় নাম উঠেছে ভেনিস ও টরন্টো উৎসবেরও। এ পরিস্থিতিতে চলচ্চিত্র প্রেমীদের জন্য ইউটিউবে শুরু হয়েছে 10 দিনের চলচ্চিত্র উৎসব। অনলাইনে উৎসবটির শিরোনাম উই আর ওয়ান, আ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই আয়োজনে প্রদর্শিত হবে নতুন ও ধ্রুপদী চলচ্চিত্র, যেখানে 13টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার ও 31টি মুভির অনলাইন প্রিমিয়ার দেখতে পারবেন দর্শকরা। এ সময় হাজির হবেন সংশ্লিষ্ট নির্মাতা, থাকবে কথোপকথন। উৎসবে নাটখাট, সিস্টারহুড, ইনাবি, টিকেট অফ নো রিটার্ন, আনা, ব্ল্যাক বার্বি, ডিউলাইন, শ্যানোনামেন সহ দেখানো হবে শতাধিক চলচ্চিত্র। থাকবে অস্কারজয়ী পরিচালকদের সাথে আলাপচারিতাও। Dame Judy, is it right that your first role on the stage was a snail? It's absolutely right. Yes, it is. I think I was 5. A snail in a nursery rhyme. Yeah, on 12, and I'd been nominated for an Oscar. So yeah, I came to Hollywood and they want me to do everything, and I said yes to everything with no thought of this I shouldn't do. 7 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব। ওই দিন ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে সাবেক চীন ভলিবল তারকা জেনি ল্যাংপিং এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র আয়রন হ্যামার। উৎসবটি বিনামূল্যে থাকলেও দর্শকদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 ত্রাণ তহবিলে অনুদানের আহ্বান জানানো হয়েছে। শুকর নামির, নিউজ 24।
বিরোধীন সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। করোনার বিনামূল্যের চিকিৎসায় লাখ টাকার বিল আনোয়ার খান মডেল হাসপাতালে, ভুলে নেওয়া অর্থ ফেরতের দোহাই কর্তৃপক্ষের। অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে নানা সুবিধা চান ব্যবসায়ীরা, মাঝারি ও ক্ষুদ্র খাতে অগ্রাধিকারের পরামর্শ বিশ্লেষকদের। করোনাকালে জীবন বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা, সমন্বয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতি সচলে চাইলেন সবার সহযোগিতা। দেশে নতুন করোনা শনাক্ত প্রায় ২,৫০০, আরও ৩৫ জনের মৃত্যু, ফের হাইড্রোক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অপরাধ দমনে নতুন কৌশলে কাজ করছে র্যাব, জানালেন মহাপরিচালক। মানব পাচার, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের দিকে বিশেষ নজর। করোনা সংকটে এবার অনলাইনে চলচ্চিত্র উৎসবের আয়োজন, ১০ দিনের উৎসবের আয়োজক কান, বার্লিন সহ নামকরা ২১টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল বিরোধীন সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।